आपकी আদালতে ক্রিকেটার युवराज সিংয়ের বিরুদ্ধে অভিযোগ হলো যে লাইফে উনি একদমই সিরিয়াস নন। युवराज বলতে তো আমার ভালো লাগছে না, কিন্তু এই কথাটা কি সত্যি? লেখাপড়ায় আপনি একেবারে অমনোযোগী ছিলেন, জিরো ছিলেন। হ্যাঁ ঠিকই, মানে ওই কেজি টেজিতে যে ঠিক ছিলাম আর কি, ওই সময় পড়াশোনা বেশি হতো না। তবে 7-8-এ পড়াশোনায় ফোকাস একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, আর গেমের দিকেই শুধু মনোযোগ দিতাম, আর পড়াশোনায় একেবারে মন বসতো না। আর গেমের থেকে বেশি মনোযোগ আপনার ফিল্মের দিকে থাকতো, আপনি অ্যাক্টর হওয়ারও চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আর আমার বাবা বেশ কিছু পাঞ্জাবি ফিল্মেও অ্যাক্টিং করেছিলেন, তো আমি ওনাকে ইমিটেট করার চেষ্টা করতাম। আর সেই সময় নতুন নতুন স্টার ছিলেন, অমিতাভ বচ্চনের ফিল্ম প্রচুর দেখতাম, ওনাকে দেখে আমি চেষ্টা করতাম, কিন্তু তেমন কিছু হয়নি। হয়তো কেউ কখনো দেখেনি যে আপনি পাঞ্জাবি ফিল্মে কেমন অ্যাক্টিং করেছিলেন। তার একটা ঝলক আপকে আদালতে আমি জনগণকে দেখাতে চাই না, যে আপনি না কিভাবে। দেখালেই তো ভালো, মানে তবে পাবলিক ডিমান্ড যদি থাকে তো একবার দেখেই নি, আমি আর কি অবশ্যই। করব। युवराज সিং যখন পাঞ্জাবি ফিল্মে অ্যাক্টিং করেছিলেন, তো উনি কেমন অ্যাক্টিং করেছিলেন? বেশ পুরনো একটা ক্লিপিং। ভালো কাজ করেছিলেন উনি, কারণ বাচ্চাকে বাঁচিয়েছিলেন। আর তার জন্য উনি প্রাইজও পেয়েছিলেন। আসলে এই সময় আমি স্কুলে বারবার ফেল করছিলাম, তো আমার বাবা আমায় বলল, বাবু তুই 1 মাসের জন্য পড়া থেকে ব্রেক নিয়ে নে, হয়তো তোর মাইন্ড একটু ফ্রেশ হয়ে যাবে তাহলে, আর আমার ছোটবেলার একটা রোল করে দে। তো আমি বলি এটা বেশ ভালো আইডিয়া, তো স্কুল থেকে 1 বছর ছুটিও পেয়ে যাব। তো আমি চলে গেলাম আর এইরকম ছোটদের একটা রোল করি। কিছুদিন আগে শাহরুখ খানের থেকে ট্রেনিং নিচ্ছিলেন কিভাবে অ্যাক্টিং করতে হয়। শাহরুখ খান আমার খুবই পছন্দের, আর আমাদের পছন্দের অ্যাক্টর, আর ওনার সঙ্গে যখনই কথা হয় খুব মজা লাগে, খুব মজা করি, আর স্টেজে অনেকবার ওনার সঙ্গে হাসি ঠাট্টাও করেছি, তো ওনার সঙ্গে দেখা করে বেশ ভালোই লাগে। আর উনি আপনাকে দেবদাসের একটা ডায়লগ শেখাচ্ছিলেন হ্যাঁ। যে কিভাবে কौन कम वक्त बर्दाश्त करने के लिए पीता है। হ্যাঁ, ওটা উনি জানেন যে আমি খুবই একটা পাঞ্জাবি ফিল্ম করেছি, তো উনি বলেন পাঞ্জাবি ফিল্মে নিজের ডায়ালগ ডেলিভারি করলে বেশ ভালো লাগবে, কারণ যদি হিন্দিতে বলতাম তো সেটা স্টেজে এক্সপোজ হয়ে যেত, তো সেই জন্য পাঞ্জাবিতে করি। তো বাস্তবে তো আপনার ইন্টারেস্ট ফিল্মে বেশি, ক্রিকেটে কম। হ্যাঁ, এইরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে আমার ব্যাপারে। বলা হয় যে আমার মনোযোগ প্রায় ক্রিকেটেই কম থাকে আর বাকি অন্য জিনিসে বেশি থাকে। তবে এটা একেবারেই ঠিক কথা নয়। আর আমি এটাও শুনেছি যে আপনার ছোটবেলাতেও ক্রিকেটে ইন্টারেস্ট ছিল না, আর আপনাকে যখন পাটিয়ালা পাঠানো হয়েছিল, নবজোৎ সিং সিধু খুব বড় খেলোয়াড়, উনি 5 দিন পর আপনার বাবাকে ডেকে বলে দিয়েছিলেন একে নিয়ে যান, ক্রিকেট খেলা এর দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই কথা। ওই সময় পাটিয়ালাতে খুবই ওখানকার প্লেয়াররা খুবই ভালো ক্রিকেট খেলছিল, তো আমার বাবা ভাবলেন যে নবজোৎ সিধু ওনার খুব ভালো বন্ধু ছিলেন, তাই ওনার কাছে যদি পাঠান তাহলে আমি হয়তো ভালো প্লেয়ার হব। এমনিতেই নবজোৎ সিং সিধু ওই সময় ইন্ডিয়ার হয়ে খেলছিলেন, তাই কখনো আসতেন কখনো চলে যেতেন। তো 2-3 দিন নিজের কাছে প্র্যাকটিস করান আর দেখেন যে আমি কেমন খেলি। উনি তারপর 1 সপ্তাহ পর আমার বাবাকে ফোন করেন আর বাড়িতে ডাকেন, নিজের ভাইয়ের বাড়িতে। তো ওখানে বসেছিলেন আর তারপর উনি বলেন যে, "ইয়োগ পাজি, আম আমার মনে হয় না তোমার ছেলে ক্রিকেট খেলতে পারবে। এর মধ্যে ওই জিনিসটা নেই। কি কি বলে না? ট্যালেন্ট নেই। ট্যালেন্ট নেই, দক্ষতা নেই।" তো আমার বাবা আমার মনে আছে 15-20 সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলেন। উনি বুঝতে পারছিলেন না যে কি বলবেন। তো 20 সেকেন্ডের পর আমায় বলেন, "বাবু জিনিসপত্র তোল। তারপর আমি দেখছি তুই প্লেয়ার কি করে না হোস।" আর তারপর পরিশ্রমের কাজ শুরু হলো। আ তারপর 4-5 বছর আমি ওনার অধীনেই ছিলাম। আমার যে ক্রিকেটের শিডিউল ছিল, সকালে ওঠা, দৌড়তে যাওয়া, তারপর কলেজের মাঠে আমার বাবা কোচ ছিলেন ডিএভি কলেজ চণ্ডীগড়ে। তো সকালে কলেজ যাওয়া, দুপুরে ফিরে এসে আমায় পরামর্শ দিতেন। বিকালবেলা আরও একটা স্টেডিয়াম ছিল চণ্ডীগড়ে, ওখানে প্র্যাকটিস হতো। তারপর সন্ধ্যেবেলায় জিম, আর আমার বাবা রাতে আমাদের বাড়ির ভিতরে গার্ডেন ছিল। তো আমার মা খুবই যত্ন করে ওই গার্ডেনটা পরিচর্যা করতেন। তো গোটা গার্ডেনটাই কেটে পরিষ্কার করে দেন। আর ওখানে টাইলস লাগিয়ে দেন এবং 17 ইয়ার্ডের একটা পিচ তৈরি করেন। নেট ফেট লাগান আর ফ্লাড লাইটসের আলোয় উনি টেনিস বল দিয়ে, ভিজে টেনিস বল দিয়ে
প্র্যাকটিস করাতেন। তো সিদ্ধুর কি কখনো এই ব্যাপারটা উপলব্ধি হয়েছে যে যাকে উনি বাতিল করে দিয়েছিলেন সে কিভাবে প্লেয়ার হয়ে গেল? হ্যাঁ, এরপর 4-5 বছর পরে আমি ভালো ক্রিকেট খেলতে শুরু করি। ইন্ডিয়া আন্ডার-19 এর জন্য সিলেক্ট হই। আর আনফরচুনেটলি ক্যাম্প আবারও পাটিয়ালাতে হয়েছিল। আর সিধু পাজি আবার আসেন দেখতে। আর একদম অবাক হয়ে যান আমায় ব্যাটিং করতে দেখে। আর মনে আছে উনি তখন আমার বাবাকে ফোন করে বলেন যে, "আমার ভুল হয়ে গেছে। আপনার ছেলের মধ্যে তো দারুণ ট্যালেন্ট আছে।" আমরা আপনার অ্যাক্টিং এর ক্লিপিং দেখেছি, ক্রিকেটেরও আমরা দেখেছি যখন ৬টা ছক্কা মেরেছিলেন। ওটা এমন একটা ছবি যেটা প্রতিটা মানুষের মনে গেঁথে আছে। সিরিয়াসলি ওই ছক্কা মারার পরিকল্পনা করেছিলেন নাকি ভেবেছিলেন আজ কিছু অ্যাক্টিং করে দেখাবো মাঠের মধ্যে? দেখুন, যদি এইরকম অ্যাক্টিং করা যেত তো আমি প্রতি ম্যাচে অ্যাক্টিং করতাম। কিন্তু ওই সময় মানে আমাদের কাছে ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর আগের দুটো ম্যাচে আমার পারফরম্যান্স তেমন আহামরি কিছু ছিল না। লাস্ট ২ ওভার পড়েছিল। তাই শুধু গিয়ে মানে প্রত্যেক বলকে মারতে হতো। কারণ ১৫ বা ২০ বল বাকি ছিল। আর আমার মনে আছে যে ওই দিন এক 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 একজন ব্যাটসম্যানের ফিলিং থাকে বা যে কারোর একটা ফিলিং থাকে যখন আপনার ব্যাটে বল যখন ভালো লাগতে থাকে। তো ওই সময় যখন আমি প্র্যাকটিস করছিলাম আমার ফিলিং খুবই ভালো ছিল। কিন্তু আমার ভালো একটা পারফরম্যান্স হচ্ছিল না। তো ওই টুর্নামেন্টে আমি ভালো ফিল করছিলাম যে যখন বলটা লাগবে খুব ভালো লাগবে। তো ওই দিন মানে ঠাকুরের অশেষ কৃপা ছিল। ওই যে ৬টা ছক্কা আপনি মেরেছিলেন তার আগে আমি দেখেছিলাম যে ফ্লিনটফের সঙ্গে আপনার কিছু একটা ঝামেলা হয়েছিল। হ্যাঁ, অনেক প্রেম ভালোবাসার কথা হয়েছিল। তার আগে প্রায়ই আমাকে ফ্যান বা লোকজন জিজ্ঞাসা করেন যে, "আপনি ওনাকে কি বলেছিলেন? উনি আপনাকে কি বলেছিল?" তবে কি কথা হয়েছিল সেটা আমি এখানে বলতে পারব না। কিন্তু অনেক প্রেম ভালোবাসার কথা হয়েছিল। মানে আপনি বলছেন যে আপনি এমন গালাগাল দিয়েছিলেন সেটা পাবলিকের সামনে বলতে পারবেন না? ১ম এ গালাগালি খেয়েছিলাম। তারপর একটু ভালো করে বললাম। আর তারপর অ্যাকচুয়ালি ওটা বিল্ড আপ হয়ে গিয়েছিল এক ধরনের। যে এমন হয়ে গিয়েছিল যে ও আমায় কিছু বলল, আমি পাল্টা কিছু বললাম, আমি অ্যাগ্রেসিভ হয়ে পড়লাম, আমার মাথা গরম হয়ে গেল। অ্যাকচুয়ালি খুবই মাথা গরম হয়েছিল। একটা রিভেঞ্জ টাইপের ফিলিং এসে গিয়েছিল। যেমন ও আমায় কিছু বলেছে তাই আমাকেও কিছু করে দেখাতে হবে। তাই ওটা ন্যাচারালি যখন ৬টা ছক্কা মারলাম তো খুবই মানে আপনি একেবারেই হিসেব মিটিয়ে হিসেব দিলেন। কড়ায় গন্ডায় চুকিয়ে দিলাম একদম। মহেন্দ্র সিং ধোনির স্টেটমেন্ট দেখেছিলাম যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলেন। তো উনি বলেছিলেন যে বেশিরভাগ প্লেয়ারের পারফরমেন্স এই জন্য খারাপ হয় যে তারা রাতে পার্টিতে যায়। আর পার্টিতে যাওয়ার ব্যাপারে আপনার নাম লিস্টে সবার ওপরে থাকে। হ্যাঁ। আইপিএল এর সময় পার্টিতে যাওয়া, গভীর রাত অবধি জাগা, এর প্রভাব পারফরমেন্সেও পড়েছে? দেখুন, একটা টুর্নামেন্ট আইপিএল এর পর ছিল। আর ওটা 2020 ওয়ার্ল্ড কাপ ছিল। প্রায় আমাদের মিডিয়ার স্বভাব হলো আ আ যে যখনই ইন্ডিয়ান টিম হারে তাদের অন্য ভুল জিনিস নিয়ে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়। এটা বলা হয় না যে আপনি খারাপ খেলেছেন। which is which is sometimes fair, sometimes unfair. তবে I think আমরা রেসপন্সিবল ইন্ডিভিজুয়ালস ইন্ডিয়ার হয়ে খেলি। আর আমরা জানি যে আমাদের কান্ট্রি কতটা ইম্পোর্টেন্ট আর কান্ট্রির নাম উজ্জ্বল করাটা কতটা ইম্পোর্টেন্ট। আপনার বডি জানে আপনি যদি রাতে পার্টি করতে যান, পরের দিন যদি ম্যাচ থাকে তাহলে আপনি ম্যাচে ভালো খেলতে পারবেন না। আইপিএল এর পার্টি নিয়ে তো অনেক খবর ছাপা হয়। ওখানে মডেলরা থাকে, অনেক মেয়েরা থাকে, আর অনেক প্লেয়ার নাকি ওইসব মেয়েদের নিয়ে নিজের রুমে চলে যেত। এইসব তো আমি কখনো শুনিইনি। এইটা তো আমি আজ জানতে পারছি। দেখুন, আইপিএল হলো খুব বড় একটা ইভেন্ট। আর যেখানে ইভেন্ট হয় অবভিয়াসলি ক্রিকেট আর বলিউড দুটোই খুব পপুলার সাবজেক্টস ইন্ডিয়াতে। তো আপনি দুটোকেই যদি মিলিয়ে দেন তাহলে কন্ট্রোভার্সি তো থাকবেই। আর ওই কন্ট্রোভার্সি এমনই যে বলা হয় ওই পার্টিতে কোনো প্লেয়ার যাক বা না যাক, একজন প্লেয়ার আছে যুবরাজ সিং যিনি প্রত্যেক পার্টিতে যান। দেখুন, চেন্নাইয়ের মুম্বাইয়ের ম্যাচ মুম্বাইতে হচ্ছে যখন আমি তো ওই পার্টিতে যেতে পারবো না। কারণ আমি তো পাঞ্জাবে খেলছি। তো আই থিংক এই অ্যালিগেশনটা খুবই খারাপ। প্রায়ই এটা খারাপভাবে ইউজ করা হয়। যখন আপনি ভালো খেলেন তো সবকিছুই আপনার ফেভারে থাকে। যখন আপনি খারাপ খেলেন তো আপনাকে রিলেট করে দেওয়া হয় মেয়ে বা পার্টি নিয়ে বা আপনার ফিটনেস ঠিক নেই। তো আই থিংক দ্যাটস এই আনফেয়ার। জন্য আপনার ভালো করে পাবলিককে বলে দেওয়া উচিত যে সত্যিটা কি। না, সত্যি আমি ডিনাই করছি না যে আমি বাইরে যাই।
কিন্তু 10 বছরের ক্যারিয়ারে আমি আজ পর্যন্ত ম্যাচের আগে বাইরে যাইনি। আর আমি শুধুমাত্র এমন প্লেয়ার নই যে পার্টি করা পছন্দ করে। অনেক প্লেয়াররাই রয়েছে যারা বাইরে যেতে পছন্দ করে, দেখুন কারোর কিন্তু কারোর ইমেজ তৈরি হয়ে যায়। হুম, ইমরান খান যে সময় পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন, আর খুবই সাংঘাতিক প্লেয়ার ছিলেন, বোলার ছিলেন, ব্যাটসম্যান ছিলেন, আর খুবই গুড লুকিং ছিলেন আপনার মতো। থ্যাংক ইউ। তো ওনার টি শার্টে লেখা থাকতো বিগ বয়েজ প্লে অ্যাট নাইট। তো কি মনে হয় ওই টি শার্ট এখন আপনার হাতে চলে আসা উচিত? দেখুন, ইমরান খান ক্রিকেটে খুব বড় একটা নাম ছিল। ওই টি শার্টটা উনি পরলেই ভালো হবে। তবে আই থিঙ্ক বিগ বয়েজ হ্যাভ টু প্লে অ্যাট ডে অ্যাট দ্য গ্রাউন্ড, অনলি দেন দে ক্যান প্লে অ্যাট নাইট। আর ওই সব বিগ বয়েজ যখন ডেতে খেলেন আর হেরে যান, আর তারপর রাতে পাবে গিয়ে লোকজনের সঙ্গে ঝগড়া করেন। আরও একটা খারাপ অ্যালিগেশন, যেটা আউট অফ প্রপোর্শন কথা হয়েছিল। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে খেলছিলাম, যেটাকে আপনারা এখন ব্রল বলে থাকেন, তো সেন্ট আরও একটা, লুসিয়াতে যেটা হয়েছিল। হ্যাঁ, নো ডাউট আমরা ভালো খেলিনি। আর ব্যাপারটা যা হয়েছিল তা হলো, আমরা সন্ধ্যায় অস্ট্রেলিয়ার পাকিস্তানের ম্যাচ ছিল বা অন্য কোনো ম্যাচ ছিল, আমরা যেটা দেখতে চাইছিলাম, কিন্তু আমাদের হোটেলের রুমে ওই ম্যাচটা আসছিল না। তো আমরা সবাই একসঙ্গে, ওখানে সব রেস্টুরেন্ট এমনই যে রেস্টুরেন্টে বার থাকে, সব রেস্টুরেন্টই এরকম। আর তখন সেটাই বলে দেওয়া হলো যে ওটা বার, ওটা ডিস্কো, রাত 4টে পর্যন্ত সবাই ওখানে ছিল, যেগুলো খুবই খারাপ অ্যালিগেশন। 9টা পর্যন্ত আমরা ওখানে খাবার খেয়েছি। আর খুবই খারাপ একটা ব্যাপার হলো, যখন ইন্ডিয়ান টিম হারছে, যারা আমেরিকা থেকে দেখতে এসেছিল তারা মোটেই খুশি ছিলেন না ইন্ডিয়ান টিম হেরে যাচ্ছে বলে। আর ওনারা এসে আমাদের একটা ছেলেকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আর আমাদের কারোর রিয়াকশন এমন ছিল না যে আমরা তাকে মারতে গেছি। আমরা ওনাকে বলি যে প্লিজ ডোন্ট টক লাইক দিস। আর আমরা সিকিউরিটিকে বলি যে আপনি ওনাকে একটু সরিয়ে দিন। তো ওনারা ওই লোকগুলোকে রেস্টুরেন্ট থেকে বাইরে পাঠিয়ে দেন, আর আমরা সাইডে এসে আবার খাবার খেতে। ব্যাস এটুকুই ছিল ব্যাপার। এত ভালো ভালো কথা হলো, কিন্তু বোর্ড আপনাকে নোটিশ দিয়ে দিল। হ্যাঁ, দেখুন, এখন ব্যাপারটা হলো, ওখানে বোর্ডের লোক ছিল না, তো মিডিয়া যে কথাটা ক্যারি করবে আমরা ওই কথাটাই শুনবো। আজকের ডেটে যদি আমরা টিভি অন করি, তো যেটা আমরা যদি কিছুই না জানি টিভিতে দেখি, তো আমাদের সেই ফিডব্যাকই আসবে যেটা আমরা টিভিতে দেখব। তো আমাদের ওরা জিজ্ঞেস করেন যে আমরা এক্সপ্লেনেশন দিই যে আমরা ইন্ডিয়া, আর আমরা ইন্ডিয়া কান্ট্রির জন্য খেলি, আমরা হলাম ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আর আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের কান্ট্রির উপর কোনো প্রভাব পড়ে। দেখুন, যদি সচিন তেন্ডুলকর হতেন, রাহুল দ্রাবিড় হতেন, তাহলে কেউ বলতো না যে ওরা ঝগড়া করেছেন। যুবরাজ সিং রয়েছে মানে নিশ্চয়ই করেছে। আজ পর্যন্ত আমি লাইফে কারোর সঙ্গে ঝগড়া করিনি। এটা মিডিয়ার পারসেপশন রয়েছে যে আমি ঝগড়া করি, আমি মাথা গরম করি, বা আমি খুবই রুড, কিন্তু আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কখনো ঝগড়া করিনি। হ্যাঁ, বাড়িতে করেছি হয়তো, কিন্তু পাবলিক প্লেসে আমি কখনো এরকম ঝগড়া করিনি। এটা শুনে ভালো লাগছে যুবরাজ, আপনি কখনো পাবলিক প্লেসে ঝগড়া করেননি, কিন্তু এই যে ইমেজটা তৈরি হয়ে গেছে, তাই আশা করব যে ক্রিকেট ইন্ডাস্ট্রির যে ব্যাড বয় ইমেজ রয়েছে সেটা একটু চেঞ্জ হবে। এটা তো আমিও আশা করি, কিন্তু কিন্তু তার জন্য তো কিছু করতে হবে, তাই না? এর জন্য কি করতে হবে সেটা নিয়ে 10 বছর ধরে চেষ্টা করছি, সব কিছুই করছি। আপনি আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে আপনি বলুন। জনগণকে জিজ্ঞেস করি পাবলিকের কাছে কোনো আইডিয়া আছে কিনা, কারণ এই যে ইমেজটা রয়েছে তা পাবলিকের মাথাতেই তৈরি হয়। তবে আমি আরও একটা কথা বলতে চাইব। আপনি যে ব্যাড বয় ইমেজের কথা বললেন, বা পাবলিকের ইমেজ বলুন বা মিডিয়ার ইমেজ বলুন, আমাকে আজ পর্যন্ত কোনো বাচ্চা, কোনো ফ্যান এসে এটা বলেনি যে আপনি ক্লাবে খুবই সুন্দর নাচেন, বা বা আপনি রাত 2টোর সময় আপনি জোরে গাড়ি চালান। আজ পর্যন্ত যে সমস্ত ফ্যান আমার কাছে এসেছে, যা বাচ্চার সঙ্গে আলাপ হয়েছে, তারা বলেছে যে আপনি খুব ব্রিলিয়েন্ট একজন ফিল্ডার, আর আপনি দারুণ ছক্কা মারেন, আর আপনি হলেন আমাদের ইন্ডিয়ার গর্ব। আপনি চান তো এই ব্যাড বয় ইমেজ যেটা রয়েছে এটা ঠিক হয়ে যাক? তার কিন্তু একটাই উপায় রয়েছে, যখনই মাঠে নামবেন ছক্কা হাঁকাবেন। এই চেষ্টা চালিয়ে যাব।